হবু বর হাফ প্যান্ট পরে তোকে দেখতে এসেছে। কথাটি বলেই হেসে কুটি কুটি জেনি। তের খালাতো বোন জেনির কথায় অবাক হলো। তে এবার সবে ইন্টারে উঠেছে, বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। কিন্তু মায়ের কথার উপর সে কিছুই বলতে পারবে না, আর তাই চুপচাপ তৈরি হয়ে গেছে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। বাড়ির ছোট মেয়ে সে, তার এক বড় ভাই আছে, বাবা জার্নালিস্ট, মা টিচার। তেকে নিয়ে পাত্রপক্ষের সামনে গেল জেনি। তের মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু তার মন ছটফট করছে হাফ প্যান্ট পরে থাকা লোকটাকে দেখার জন্য। কি এমন ব্যাককল মার্কা কাজ করেছে তা তার দেখতে মন চায়। তেকে দেখেই পাত্রের মা মিসেস জিন উঠে এলেন। জেনি তেকে ইশারা করলো ওনাকে সালাম করতে। তে সালাম করতে নিলে জিন আটকে দিলেন। থাক মা থাক, সালাম করতে হবে না, ভারী মিষ্টি দেখতে তো তুমি, এসো আমার পাশে বসো। তেকে জিনের পাশে বসানো হলো। তে বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কে হাফ প্যান্ট পরে এসেছে তা দেখার জন্য, কিন্তু দেখতে পেল না কাউকে। কিন্তু সামনের সোফার দিকে খেয়াল করতেই দেখলো কেউ একজন প্লাজোর সাথে পাঞ্জাবি পরে বসে আছে। তের প্রচুর হাসি পেলেও সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ওদিকে যার এই দূর অবস্থা সে মনে মনে রাগে ফুলছে। তার পাশেই বসা তার বাবা। সে তার বাবাকে বলল, বাবা বাসায় কি যাবা না? আহ জাঙ্কুক থামো তো, এমনিতেই তো পায়জামা না পরে এসে এক কেলেঙ্কারি বাঁধিয়েছো, এখন আবার এভাবে ছটফট করছো, তোমার আম্মু কিন্তু বাসায় গিয়ে চিল্লাবে। বাবার কথায় মুখ আরো ভোতা হয়ে গেল জাঙ্কুকে। সে মনে করছে সকালের কথা, সে কেন পায়জামাটা পরলো না। ফ্ল্যাশব্যাক, গভীর ঘুমে আচ্ছন্ন জাঙ্কুক। তখনই তার মা রুমে আসে জিন। ছেলের মুখে এক জগ পানি ঢেলে দেয়। লাফিয়ে ওঠে জাঙ্কুক, আম্মু এটা কি করতেছো, এমনি পানি দিচ্ছ কেন? সন্ধ্যা 7টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? সারাদিনই তো দেখি ঘুমাস, এমনি কবে যে মরে থাকবি তাও বুঝবো না মরেছিস, ভাববো ঘুমিয়ে আছিস। মায়ের কথায় কি উত্তর দেবে তা জানা নেই জাঙ্কুকে। সে এখন প্রচন্ড বিরক্ত। জাঙ্কুক বাবু শোনো না। হ্যাঁ আম্মু বলো। তোমার জন্য ভালো একটি সম্বন্ধ এসেছে। আমি কতদিন বলেছি আম্মু আমি এখন বিয়ে টিয়ে করব না, তুই করবি না তোর বাপ করবে। এসব তুমি কি বললে জাঙ্কুকের আম্মু? রুমে ঢুকতে ঢুকতেই বলে ওঠে কিম নামজুন। কথাটা বলেই নিজেই ব্যাককল হয়ে গেছে জিন, তাই কথা পাল্টিয়ে বলে, কাল মেয়ে দেখতে যাব, রেডি থাকবি, সকাল সকালই বের হব। আর খবরদার এবার যদি মেয়ে দেখে এসে ক্যান্সেল করেছিস তো তোকে বাসা থেকে বের করে দিব। আমার ছেলে বউয়ের মুখ দেখা থেকে এবার আর কেউ আটকাতে পারবে না, বলেই হনহন করে চলে গেল জিন। কিম নামজুন ছেলের দিকে তাকিয়ে বলে, বুঝলে জাঙ্কুক, তোমার মা একা আর ঝগড়া করে পেরে উঠছে না, তাই একটা সঙ্গী চাচ্ছে, এনে দাও তো তাড়াতাড়ি। বলেই রুম ত্যাগ করলো কিম নামজুন। জাঙ্কুক ভাবে এমন ফ্যামিলি কার আছে, দেখ তার ঘুমটাই শেষ। জাঙ্কুক উঠে সোফায় আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 11:30টায় সবাই বাড়ির বাইরে ওয়েট করছে। জাঙ্কুকের বড় ভাই সুগা আর তার বউ জিমিনা, জিন এবং কিম নামজুন। কিন্তু বরের কোনো খবর নেই। জিন বেগম রেগে বললেন, এই ছেলের ঘুম কি এই জীবনে ভাঙবে না? জাঙ্কুকের বাবা তোমার মতোই তো হয়েছে। কি কি বললে? এর জন্যই আমি তোমার সাথে কম কথা বলি। শ্বশুর শাশুড়ির এই মিষ্টি ঝগড়া দেখে জিমিনা হেসে বলে, মামুনি তুমি এমন করো না, আমি ভাইয়াকে ডেকে আনছি, দাঁড়াও। আচ্ছা মা যাও। জিমিনা গেল জাঙ্কুককে ডাকতে। জিমিনা গিয়ে দেখে জাঙ্কুক মনের সুখে ঘুমাচ্ছে। জিমিনা গিয়ে জানলার পর্দা সরিয়ে দেয়। চোখে আলো পড়তেই উঠে বসে জাঙ্কুক। ভাবি যান এভাবে আমার ঘুমের শত্রু হচ্ছ কেন? কারণ তুমি এখনো ওঠোনি, আর বাড়ির সবাই তোমার জন্য ওয়েট করছে। কি কেন? কেন আবার মেয়ে দেখতে যাওয়ার কথা না আজ? শিট, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে আসো, না হলে মামুনি আসলে কিন্তু তোমার খবর আছে। আমি আসছি 5 মিনিটে। ওকে। জিমিনা রুম থেকে চলে যায়। আর জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে কাবার্ড খুলে একটি পাঞ্জাবি পরে নেয়। তারপর চুল সেট করে হাতে ওয়াশ পড়তে পড়তে বাইরে আসে। জাঙ্কুক দেখে সবাই গাড়িতে বসে আছে, ও গিয়ে বসে, তারপর চলে আসে। কিন্তু কারোরই খেয়াল নেই যে জাঙ্কুক প্যান্ট পরে নাই। রাতে হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই ঘুমিয়েছিল, কিন্তু পরে উঠে পাঞ্জাবি পরলেও পায়জামাটা আর পরেনি। তেদের বাসার সামনে এসে গাড়ি থামতেই সকলে গাড়ি থেকে নেমে পড়ে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নামে। তারপর সামনে তাকিয়ে দেখে সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর জিন রাগ
বলে মুখ টিপে টিপে হাসছে। কথায় কথায় জাঙ্কুকের কানে একটি কথাও চলে এলো, হবু বর হাফ প্যান্ট পরে পাত্রী দেখতে এসেছে। কথাটি কানে যেতেই জাঙ্কুক নিজের দিকে তাকিয়ে দেখে পায়জামা পরতে ভুলে গেছে। এমন ঘটনা বোধহয় আগে হয়নি। মেয়ে দেখতে এসেছে হবু বর হাফ প্যান্ট পরে। জাঙ্কুক অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে আছে। জিন রেগে ভিতরে চলে যায়। সুগা যেতে নিলেই জাঙ্কুক তার হাত ধরে আটকে দেয়। ছাড় আমার হাত, তোর সাথে দাঁড়িয়ে থেকে বেইজ্জতি হতে আমি পারবো না। ভাইয়া হেল্প, আমি পারবো না। এখন এই হাফ প্যান্ট পরেই মেয়ে দেখ, গাধা একটা। ধ্যাত, সবাই জাঙ্কুককে রেখে ভিতরে গেল। তখনই তের বোনের হাজবেন্ড কাই এগিয়ে আসে জাঙ্কুকের দিকে। আরে তুমি এভাবে মুড অফ করো না, এসো আমি তোমাকে হেল্প করছি। থ্যাংক ইউ ভাইয়া, একমাত্র আপনি আমার অবস্থাটা বুঝলেন। তাই রুমে এসে ওর একটা নিউ প্যান্ট পরতে দেয়। জাঙ্কুক খুশি হয়ে পরে নেয় প্যান্টটি। বাট প্যান্টটা এতই ঢিলা হয় যে খুলে যেতে নেয় বারবার। আসলে কাই একটু গোলুমোলু টাইপের। জাঙ্কুকের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচে। কি আর করার, এই প্যান্ট পরেই কোনো রকম সে সোফায় গিয়ে বসে পড়ে। বর্তমানে সুগা ওকে দেখে হেসে কুটি কুটি। তের আম্মু সকলকে খাবার দিতেছে, সবাই একে অপরের সাথে কথা বলছে। তখনই জাঙ্কুকের বাবা বলে ওঠে, আমাদের তো সব কথা বলা হলো, এবার যারা সারা জীবন একে অপরের সাথে থাকবে তাদের একে অপরের সাথে কথা বলা উচিত। তের বাবাও বলে ওঠে, হ্যাঁ ঠিকই বলেছেন। তে মা যাও, জাঙ্কুক বাবাকে নিয়ে ছাদে যাও, কথা বলো দুজনে। তের নাক পিট পিট করছে অনেকক্ষণ ধরে, ভাবছিল কখন এখান থেকে উঠবে। তার মধ্যে এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওর। তারপরও মুখে হাসি রেখে উঠে দাঁড়িয়ে চলে গেল। আর জাঙ্কুক প্যান্ট নিয়ে বহুত কষ্ট করে ছাদে উঠলো। বেশ অনেকক্ষণ ধরে দুজনেই চুপ। জাঙ্কুক ভাবছে কিছু বলবে, তখনই জেনি সহ আরো কিছু কাজিন জুস নিয়ে এলো। তে এই সুযোগে সাইডে গিয়ে নাক মুছে নিল। ওর কাছে টিস্যু থাকে সবসময়, কিন্তু কথা হলো টিস্যুটা ফেলবে কোথায়? নিচের বিল্ডিং এ নির্মাণ কাজ চলছে, আর ছাদের মধ্যে ফেললে যদি জাঙ্কুকের চোখে পড়ে যায় একটা লজ্জাজনক ঘটনা হবে। তাই তে ঠিক করলো চোখ বন্ধ করে সামনের দিকে ছুঁড়ে মারবে। করলো তাই। তারপর চোখ খুলতেই দেখলো জাঙ্কুক ওর দিকে আসছে, আর ওর মাথার উপরে টিস্যুটা। জাঙ্কুক বুঝছে কিছু একটা ওর মাথার উপরে পড়েছে। কি সেটা দেখার জন্য মাথায় হাত দিয়ে দেখলো টিস্যু। জাঙ্কুক অদ্ভুত চোখ নিয়ে তের দিকে তাকালো। তে মেয়েকে একটি হাসি দিয়ে ওখান থেকে সরে অন্য পাশে চলে গেল। কাজিনরা চলে গেছে জুসের ট্রে রেখে। তে জুসের গ্লাস থেকে একটি জুস নিয়ে খেতে লাগলো। তখনই তের পাশে এসে দাঁড়ায় জাঙ্কুক। ইতস্তত বোধ করছে ও। তে বুঝছে জাঙ্কুক এসে দাঁড়িয়েছে ওর পাশে, কিন্তু লজ্জায় তাকাতে পারছে না। জাঙ্কুক বলল, হ্যালো, ওয়াশরুমটা কোথায়? আমি নিয়ে যাচ্ছি, আসুন। তে গ্লাসটা টেরেতে রেখে জাঙ্কুকের দিকে তাকালো। বেশ হাসি পাচ্ছে ওর, তবু চেপে রেখে জাঙ্কুককে ওর ওয়াশরুম দেখিয়ে দিল। আর জাঙ্কুক অদ্ভুতভাবে তাকিয়ে আছে তের দিকে। মেয়ে দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে জাঙ্কুক আসতোই না। কালকেই শ্যাম্পু করেছিল সে, এখন মন চাচ্ছে আবার গোসল করতে। এমনিতেই জাঙ্কুক অলস, ঘুম তার ভীষণ প্রিয়। শ্যাম্পু করার ভয়ে শীতকালে একদিন পর একদিন গোসল করবে বলেই ঠিক করেছে সে। জাঙ্কুক কোনো রকম পাজামাটা ভালো করে বেঁধে চুল পরিষ্কার করে নিল। তারপর বের হয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আর তে দুজনে একসাথে নিচে গেলে সবাই সেখানেই আছে। ওদের দেখতেই একটা 5 বছরের ছেলে, তেদের প্রতিবেশী আর কি। সে বলে উঠল, এমা দেখো, ছেলে হয়ে মেয়েদের প্লাজো পরেছে। ছেলেটির পাশেই ছিল তার মা। এই কথা শুনেই ছেলের মুখ হাত দিয়ে চেপে ধরলো। তে এবার হাসি আটকাতে না পেরে হেসেই দিল। হাসির মাঝে জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসি বন্ধ করে সবার সামনে গিয়ে দাঁড়ালো দুজন। সুগা জাঙ্কুকের কানে কানে প্রশ্ন করলো, কেমন লাগলো হবু বউকে মেরি ভাই? জাঙ্কুক অসহায় একটি লোক দিল। কি বলবে ও? আলাদা কথা বলতে গিয়ে তো কোনো কথাই বলা হয়নি, উল্টো নাক পোছা টিস্যু ওর মাথায় পড়েছে। ছি ছি ছি, কি লজ্জাজনক কথা। কথা বলে সবাই ঠিক করলো 10 দিন পর এনগেজমেন্ট এবং তার 20 দিন পরে বিয়ে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে জাঙ্কুকরা চলে গেল। জাঙ্কুকরা যেতেই
তে সোফায় বসে গলা ফাটিয়ে হাসতে লাগলো। এদিকে গাড়িতে মুখে বিরক্ত নিয়ে বসে আছে জাংকুক। এরকম ঘটনা মেয়ে দেখতে গিয়ে কারোর সাথে আজ পর্যন্ত ঘটেছে কিনা তার সন্দেহ আছে। বাড়ি পৌঁছে জাংকুক আগে গেছে শাওয়ার নিতে। এদিকে কফি খেতে জাংকুককে ডাকছে জিন। এই ছেলে আবারও ঘুমিয়ে পড়েছে আমি নিশ্চিত। কি এক কাণ্ড ঘটিয়ে এলো, হ্যাঁ? আমার মান সম্মান আর একটু হলেই যাচ্ছিল। ওরা ভালো বলেই রাজি হলো, না হলে এই ব্যাককল ছেলেকে কেউ মেয়ে দিত না। আহ, জাংকুকের মা থামো তো, ছেলে না হয় একটা ভুলই করে ফেলেছে। সারাটা সপ্তাহ তো কলেজে যায় ক্লাস করাতে, প্রফেসর বলে কথা, দুটো দিনই তো বাড়িতে থাকে, তাই এভাবে ঘুম নিয়ে খোটা দিচ্ছ? আর তাছাড়া ও তো বেকার নয় যে ওর কাছে কেউ মেয়ে দেবে না। তুমি থামো, একদম ছেলে হয়ে সাফাই গাইবে না। হাফ প্যান্ট পরে গিয়েছে মেয়ের বাড়িতে, আর কলেজ থেকে এসে এক ঘুম দেয়, রাতে উঠে 2টা-3টা পর্যন্ত জেগে থাকে। এমন ছেলে আছে কোথাও? তাও আবার এত বড় ছেলে। টিনেজাররাও তো এমন করে না। বিয়ের আগে একটু এমন করেছে, বিয়ের পরে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কফিটা দাও তো, আমি দিয়ে আসছি। ধরো, ভালো লাগে না আর, বলেই কফি নামজনের হাতে ধরিয়ে দেয় জিন। জাংকুক মাথা পুছতে পুছতে বের হলো। তখনই নামজন রুমে এলো। রুমে এসে ছেলেকে বললেন, দরজাটা লাগাও, কিছু কথা বলি, না হলে তোমার মা শুনলে আবার খেপে যাবে। জাংকুক বাবার কথায় দরজা লাগিয়ে দিতে দিতে বলল, তোমরা যে এত বড় হইছো, কদিন পর দাদু দিদা হবে, এখনো এভাবে ঝগড়া করছো কেন? আমি না, তোর মাই করে। ওই মহিলার আমার সাথে শত্রুতা আছে কোনো জন্মে, তারই প্রতিশোধ নিচ্ছে। আম্মু একটু এরকম রক্তটা হলেও মনের দিক থেকে ভালো বাবা। তা তো ভালোই, বিয়ের পর প্রথম প্রথম ভালোই ছিল। আমার মনে হয় আমার বউ বদলে গেছে। বাবা, আচ্ছা বাদ দিচ্ছি, যেটা বলতে এসেছিলাম, মেয়ে কেমন দেখলি? জাংকুকের কপালে ঘাম জমতে শুরু করেছে কিম নামজনের কথায়। নিজেকে সামলে বলল, ভালো, তবে ওকে বিয়ে করতে পারবো না বাবা। কেন? মেয়ে কি কোনো সমস্যা আছে? না বাবা, তা নয়, আসলে মেয়ে আমার থেকে অনেক ছোট, খুব বেশি ছোট না। তুমি এবার কলেজে জয়েন করেছো পড়াশোনা শেষ করে, আরো ইন্টার পরে, আর মেয়ে আমাদের পছন্দ। তেমন হলে 2 বছর অপেক্ষা করব। কি দরকার বাবা, বাদ দাও না। আমি বাদ দিলেও তোমার মা বাদ দেবে না। তুমি বলবা তোমার মেয়ে পছন্দ হয়নি। অবশ্য তোমার পছন্দতে আম্মুর একটু বিশ্বাস নেই। এমনি বাবাকে ইনডাইরেক্টলি অপমান করতে পারলি তুই জাংকুক? কই অপমান করলাম, আমি শুধু বললাম তুমি এটা বলবা। তোরা আমার ছেলে হয়েও তোর মায়ের পক্ষেই কথা বলিস। বাবা, কিসের মধ্যে কি বলো? ঠিকই বলি, আমি তোর বিয়েটা পিছিয়ে দেব, কিন্তু এতে আমার লাভ কি? তুমি কি চাও বলো? ড্রেসিং টেবিলের সামনে চুল সেট করতে করতে প্রশ্ন করলো জাংকুক। আজ রাতে তোর মা ঘুমালে তুই আমাকে একটি বিয়ারের বোতল এনে দিবি, অনেকদিন খাই না। বাবার কথায় চোখ চরকগাছ জাংকুকের। বাবা, তোমার না এসব খাওয়া নিষেধ? মাঝে মধ্যে খেলে কিছু হয় না, তুই পারবি কিনা বল? ঠিক আছে, তবে জাস্ট 1 গ্লাস, এর বেশি নয়। ওকে, ডান। কিম নামজুন খুশি মনে জাংকুকের রুম ত্যাগ করলো। জাংকুক বেডে বসে ভাবছে, কার বাবা এমন আজব হয়, ছেলেকে কি শর্ত দেয়? আসলে তার বাবা এখনো ছেলে মানুষই রয়ে গেছে। জাংকুক মনে মনে বলে, আই লাভ ইউ বাবা, মাই আইডল। রাত 10:30। খাবার টেবিলে সবাই উপস্থিত। খাওয়া শুরু করতেই জিন সকলের উদ্দেশ্যে বললেন, সবার মতামত কি? মেয়ে কেমন লাগলো? আমার কিন্তু বেশ লেগেছে। শাশুড়ির কথায় জিমিনা বলে ওঠে, আমারও অনেক ভালো লেগেছে মামুনি। আমার আর জিমিনার যখন ভালো লেগেছে তখন তো আর কোনো কথাই নেই। মায়ের কথায় জাংকুক বলে, আম্মু, তুমি যে জানতে চাইছো, যদি বলি আমার ভালো লাগেনি, তাহলে কি তুমি বিয়েটা ক্যান্সেল করবা? তুই বলার কে রে? তুই, তোর বাবা আর তোর ভাই তিনটেই গরু, তোরা ভালো মন্দ কিছু বুঝিস? জাংকুকের মা, সব কথায় আমাকে না টানলেই হয় না তোমার? আমি টানছি? কথা কথা আসলো। কিম নামজুন ছোট ছেলের কানের কাছে গিয়ে বলল, দেখলি, তোর মা একটু আমাকে সম্মান দেয় না, থাকছি না আর এই বাসায়। সুগা, তোমার বাবাকে বলো আমি ছাড়া তাকে সহ্য করার মতো আর কেউ নেই। তুমি এটাও শুনেছো? কান আছে আমার, শুনবই তো। বাবা মার ঝগড়া থামাতে জাংকুক বলে, আম্মু, বাবা তোমাকে কিছু বলতে চায়। বলো। আমি বলছি কি, জাংকুকের আম্মু, বিয়েটা কিছুদিন পর করাও, কারণ মেয়ে এখনো ছোট, এইচএসসিটা দিক, তারপর না হয়
বিয়ে হবে, এখন এনগেজমেন্টটা করিয়ে রাখি। না, বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে। এখন বিয়ে হলে সমস্যা কি? আহ, বুঝো না কেন? বুঝি, এসব রাখো আর খাও। তুমি বোঝার চেষ্টা করো। ওকে, সেকেন্ড ইয়ারে ওঠো, তারপর না হয় বিয়েটা দাও। ঠিক আছে। জাংকুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে শুতে গেল। রাত 12:10। জাংকুক রুমের দরজা দিয়ে মাথা বের করে উকি দিল। না, কেউ নেই। জাংকুক গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এলো। এসে দেখে কিম নামজুন বসে বসে ঘুমিয়ে পড়েছে। জাংকুক হাসে। সে তার বাবাকে ভালো করে শুয়ে দিয়ে রুম থেকে একটি কম্বল এনে গায়ে জড়িয়ে দেয়। বাবা, তুমি এখনো আগের মতোই কিউট আছো। লাভ ইউ বাবা। হয়তো সামনাসামনি কোনোদিনও তোমাকে বলতে পারবো না, পৃথিবীতে একমাত্র বাবা তুমি আছো যে আমার সব চাওয়া পাওয়া পূরণ করো। লাভ ইউ বাবা। কথাগুলো বলে পিছনে ঘুরতেই দেখে সুগা দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি কখন এলে? এই তো একটু আগে। তোমার মন খারাপ কেন ভাইয়া? তোর ভাবি রুম থেকে বের করে দিয়েছে। যা, তুই ঘুমাতে যা, আমি দেখে নেব। তোর হাতে ওটা কি? জাংকুক বিয়ারের বোতলটি লুকিয়ে ফেললো। কিছু না ভাইয়া। আচ্ছা যা। জাংকুক রুমে চলে গেল। সকাল সকাল রেডি হচ্ছে জাংকুক। আজ কলেজে যেতে হবে, ক্লাস আছে। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে দেখাও করতে হবে তাকে। তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে। সবাই আছে সেখানে। কিম নামজুন আর সুগা অফিসে যাবে, মিটিং আছে আজ। তাই বাবা ছেলে দুজনেই সকাল সকাল খাচ্ছে। খাওয়া শেষ করে সবাই যে যার মতো কাজে চলে গেল। জাংকুক গাড়ি নিয়ে বের হলো। বেশ কিছুক্ষণ পর কলেজের সামনে এসে গাড়ি থামতেই জাংকুক নামতেই ওর মুখে কেউ পানি ছুঁড়ে মারলো। জাংকুক সামনের দিকে তাকিয়ে দেখে তে। এই মেয়েটাকে দেখার পর থেকেই কুফা লেগেছে আমার। এখন আবার কোথ থেকে আসলো? মনে মনে বলল জাংকুক। তে ওর ফ্রেন্ডদের সাথে গল্প করছিল। তখনই লিসা পানি খাচ্ছিল আর তে পানির বোতলটা ওর হাত থেকে নেওয়ার জন্য টান দিয়েছে। যেহেতু পানির বোতলের মুখ খোলা ছিল, তাই টান দেওয়াতে পানিটা এসে জাংকুকের মুখে পড়ে। তে জাংকুকের দিকে অবাক চোখে তাকিয়ে, এ কি মিস্টার হাফ প্যান্ট, আপনি এখানে কেন? কি কি বললে তুমি? যা শুনলেন, বাট আপনি এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এই কলেজের স্টুডেন্ট, আমি তো থাকবই। আর আমি এই কলেজের টিচার, তাই আমিও থাকবো। কি? জি। তখনই বেল বাজে। ক্লাস থাকায় তেরা সবাই ক্লাসে চলে যায়। জাংকুক ভাবে, এমন বেয়াজ্জতি, হ্যাঁ? না হয় ভুল করে হাফ প্যান্টে পরে গেছিলাম, তাই এভাবে বলবে? হাফ প্যান্ট পরে ছেড়ে দিলাম আজ থেকে, বলেই জাংকুক চলে যায়। তে ক্লাসরুমে বসে ঘামছে। এটা কি করলাম? এখন যদি বাসায় বলে দেয়? হ্যাঁ, তোরা আগে বলবি না একবার আমাকে? আমরা কি জানতাম নাকি যে তুই এই স্যারের সাথে এভাবে কথা বলবি? আল্লাহই জানে ক্লাস নিতে আসলে আবার কি হয়। আমি বুঝি না, আমার সাথে ওনার দেখা হলে কিছু না কিছু আজব হয়। কি হলো শুনি? শুনবি? তে ওর বন্ধুদের সবটা বলে, শুধু এটা বাদে যে জাংকুক হাফ প্যান্ট পরে মেয়ে দেখতে গিয়েছিল। জাংকুকের সাথে মুখোমুখি হওয়ার ভয়ে তে ফার্স্ট ক্লাসের পর বাকি ক্লাসগুলো করেনি। যদি জাংকুকের ক্লাস থাকে এই ভয়, তবে লাস্ট ক্লাস করবে বলে ক্লাসরুমে এলো। তে আর ওর ফ্রেন্ডরা একসাথেই বসেছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে জাংকুক আসে আর ওকে দেখে তের মুখ হা হয়ে যায়। জাংকুক সবাইকে বসতে বলে ক্লাস নিতে শুরু করে। তে বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। জাংকুক পড়াতে পড়াতে হঠাৎ খেয়াল করে কেউ বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। জাংকুক তার সামনে গিয়ে বলে, হেই, তুমি কি নতুন? জানো না কি ক্লাস হচ্ছে? লিসা তের হাতে গুঁতা দিচ্ছে। স্যারের সামনে কিছু বলতেও পারছে না। এদিকে জাংকুকের মেজাজ খারাপ হচ্ছে। ও এবার ধমকের সুরে বলল, এই মেয়ে, কানে শুনো না তুমি? সেই কখন থেকে বলছি, কোনো রেসপন্স নেই। আজব। এবারও তে চুপ করে রইল। লিসা বলল, স্যার, আসলেও ঠান্ডা লেগেছে তো, তাই কানে শুনছে না। কি? ঠান্ডা লাগলে কেউ কানে শুনে না? এরকম তো আগে শুনিনি। এটা একমাত্র ওরই হয়, আপনি বুঝবেন না। স্ট্রেঞ্জ। লিসা একটি বলদমার্কা হাসি দিল। জাংকুক আবারও পড়ানোতে মনোযোগ দিল। আগের ক্লাসে দেওয়া পড়া সবাইকে ধরছে। এবার তের পালা। ও আগের মতোই বই মুখের সামনে ধরে আছে, যার জন্য ওর মুখ এখনো জাংকুক দেখেনি। এবার কোনো উপায় না পেয়ে তে বইটা মুখের সামনে থেকে সরিয়ে ভ্যাবা করে কান্না করে দিল। এতে জাংকুক
জাঙ্কুক সহ সবাই শক। জাঙ্কুক অবাক হলেও সেটা প্রকাশ না করে জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি কাঁদছো কেন? তে কেঁদেই চলেছে। তুমি কি পড়া করে আসোনি? কাঁদছো কেন? করেছি স্যার, আমি তো পড়া কমপ্লিটই করেছি, বাট বাট কি? আমার খালামণি মারা গেছে স্যার, শেষ দেখাটাও দেখতে পারলাম না স্যার। সে কি, কেন? এই যে আপনার ক্লাস, মানে মানে হলো আপনার ক্লাস মিস হয়ে যেত, তাই আম্মু নিয়ে গেল না বলেই কান্না করতে থাকে। এটা দেখে জাঙ্কুকেরও খারাপ লাগে, তাই বলে, আচ্ছা তুমি বসো, কান্না করো না, বাকিরা একে একে পড়া বলো। তে বসে পড়ে। আর তখনই লিসা জিজ্ঞাসা করে, তোর খালামণি মারা গেছে, আগে বলিসনি তো? মরলে না বলবো, তার মানে? দেখ, আগের ক্লাসটা করতে পারিনি, ওই দিন খালামণির ছেলের বার্থডে ছিল, তাই আসিনি, তাই পড়াও পাইনি, তোর থেকে নিব মনে ছিল না, আর এইটা করলাম, না হলে আবার বকা খেতাম। আল্লাহ, তাই বলে তুই এইটা বলবি? স্যার যদি জেনে যায়? সত্যিটা জানবে না, চুপ কর তো। কলেজ শেষে বাসায় আসতেই তে দেখে তার খালামণিরা এসেছে। তে তার খালামণিকে দেখে ঢোক গিলল, ও নো, এখন কি হবে? এই মহিলা এসেছে মানে আমার মাথা খাবে সারাদিন। আগেই রুমে চলে যাই। তে পা টিপে টিপে রুমে যেতে নিলেই তের খালামণি রোজ তের সামনে এসে দাঁড়ায়। তে একটি মেকি হাসি দিল, আরে খালামণি, কখন এলে? একটু আগেই, সামনেই তো তোর এনগেজমেন্ট, তাই চলে এলাম। ও তুই কিন্তু আমার দেওরের ছেলেকে বিয়ে করলেই পারতিস, কত সুন্দর দেখতে, শুধু একটু মেয়েবাতিক আছে, তাই বলে কি ও ভালো মেয়ে ডিজার্ভ করে না? নাও, শুরু হয়ে গেছে, পালাই, মনে মনে বলল তে। কি রে, কি ভাবছিস? কিছু না খালামণি, আমি ফ্রেশ হয়ে আসি বলেই তে দৌড়ে রুমে চলে যায়। বিকেল 4টা, তে ঘুমায়। হঠাৎ হাসাহাসির আওয়াজে ঘুম ভাঙে ওর। গায়ে ওড়না পেঁচিয়ে বাইরে আসে, এসেই দেখে এক দাঁতাওয়ালি মহিলা পান খেয়ে বিকট ভাবে হাসছে। তের এই মহিলাকে রাক্ষসের থেকে কম কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে, কেননা এই মহিলাই ওর জন্য সম্বন্ধ এনেছিল। বেশ কয়েকবার এই মহিলাকে তে ভাগিয়েছে, তবে এই মহিলা নাসরবান্দা আবারও জাঙ্কুকদের এই সম্বন্ধ নিয়ে হাজির হয়েছে। একে দেখলেই মেজাজটা গরম হয়ে যায় তের। তে ওনার সামনে গিয়ে বলল, আন্টি, আপনার জন্য শরবত নিয়ে আসি। কিন্তু সেই মহিলাটি তেকে দেখে ভয়ে তড়িঘড়ি করে উঠে চলে গেল, কারণ আগেরবার পাত্র নিয়ে যখন এসেছিল তখন তে তাকে মরিচের শরবত খাইয়েছিল। এই ভয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। মহিলা যাওয়ার পরেই তে দরজা লাগাতে যায়, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তে দরজা লাগাবে এমন সময় দুটো গাড়ি এসে থামে ওদের বাসার সামনে। কে এসেছে দেখার জন্য তে ওয়েট করে। তখনই গাড়ি থেকে ডার্ক ব্লু পাঞ্জাবি এবং পায়জামা পরে জাঙ্কুক নামে, তারপর একে একে সবাই নামে। এ কি, এনারা এখন এ সময় আমাদের বাসায়? তে তাড়াতাড়ি দরজা লাগিয়ে আসতে দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে। ওভাবে হাঁপাচ্ছিস কেন? আর দরজা খুলে দে এক্ষুনি, জাঙ্কুকরা আসবে। কেন আম্মু? তোর খালামণিদের সাথে পরিচয় করিয়ে দেব, আর এনগেজমেন্টের জন্য শপিং এও যাব। তুই আর জাঙ্কুকও যাবি, তোদের হাতের মাপটাও তো লাগবে। বলতে বলতেই বেল বেজে উঠলো। তের আম্মু দরজা খুলতে গেলেন, তের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, বাস। তে দৌড়ে ও রুমে যেতে নিলেই দরজার সাথে বেঁধে চিৎপটাং হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দে সকলেই এগিয়ে এলো। এসে তেকে এভাবে পড়ে থাকতে দেখে থ হয়ে গেল। তের আম্মু রেগে বলল, এভাবে পড়লি কি করে? আম্মু, পড়ি নাই তো, আমি তো ডান্স করছিলাম। তের কথায় উপস্থিত সকলে আরেক দফা অবাক হলো। তের খালামণি বলল, তুই না দৌড়াদৌড়ি বেশি করিস, নে ওঠ। তে বহু কষ্ট করে উঠলো, কোমরটা বোধহয় গেছে, কাউকে বলতেও পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে গেল। তের আম্মু জাঙ্কুকদের বসতে বলল, সবাই বসে গল্প করছে। তখনই তের আম্মু সকলের সাথে তার বোনকে পরিচয় করিয়ে দিলে জাঙ্কুক মুখ ফসকে বলে ফেলল, মরা মানুষ জিন্দা হলো কি করে আন্টি? জাঙ্কুকের কথায় তের আম্মু বেশ চমকে ওঠে। এসব কি বলছো বাবা? আমার বোন মারা যাবে কেন? কেন তা জানি না, তবে তে আজ কলেজে বলল ওর খালা মারা গেছে, তাই ভাবলাম উনিই হয়তো সে। ছি আপু, তোর মেয়ে আমাকে জিন্দা মেরে ফেললো রে। রোজের মরা কান্না শুরু হওয়ার আগেই যে হোক চলে এলেন। কি হয়েছে দুলাভাই? আপনার মেয়ে আমাকে মেরে ফেলেছে। মিথ্যা বলার স্বভাব তোমার আর গেল না।
কই, তুমি তো ঠিকই আছো। জিওপের কথায় রোজ একটু দবে গেল। জিওপ সকলের সাথে গল্পে মশগুল হয়ে গেলেন আর তের বলা কথাটি কাটিয়ে দিলেন। তবে জাঙ্কুক এখনো বুঝতে পারছে না তে কেন এমন একটি আজব কথা বলল। বড়ই অদ্ভুত মেয়ে তার বউ হতে চলেছে। বিকেলে সকলে শপিং করতে এসেছে। মূলত এনগেজমেন্টের যাবতীয় শপিংই আজ করা হবে। জাঙ্কুক চেষ্টা করছে একবার তের সাথে কথা বলার, কিন্তু সুযোগ করে উঠতে পারছে না। এখন কথা বলাটা জরুরি। এদিকে তে জাঙ্কুককে এড়িয়ে চলার চেষ্টা করছে। আমার কোমর ব্যথা কমে না কেন, এই অবস্থায় আবার আমাকে টেনে এনেছে। খালামণি যে 2 ঘন্টা আগে ঘুরাবে, ধুর। তে মনে মনে কথাগুলো ভাবতে লাগলো আর হাঁটতেছিল। তখনই কারোর বুকের সাথে বাড়ি খায়। উপরের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক। স্যার, আপনি এমন অবাক হচ্ছ কেন? আজ প্রথম দেখলে মনে হয়। না মানে তা না, আমি ভয় পেয়ে গেছিলাম। এভাবে হাঁটছো কেন? ভালো করে হাঁটো। আপনার জন্যই তো আমার কোমর ভেঙেছে, আর এখন আসছে বলতে ভালো করে হাঁটো। আমি কি বলেছিলাম তোমাকে ফ্লোরে নাগিন ডান্স করতে? বলেই জাঙ্কুক পকেটে দুহাত গুজে চলে যায়। কি বলে গেল? শুধু শুধু অপমান করলো। বুঝেছিলই যে আমি পড়ে গেছি, তাহলে তো একটু ডাক্তার দেখাতে পারতো। দূর। প্রায় ঘন্টাখানিক পর ওদের শপিং শেষ হলো। ডিনার করে সবাই বাসায় যাবে। ডিনারের পর যে যার গাড়িতে উঠে পড়ে। তে দুটো গাড়ির সামনে গিয়ে দেখে জায়গা নেই। আম্মু, তুমি কি আমাকে ফেলে যাবা? কেন এমনটা মনে হয় তোমার? তুমি জাঙ্কুকের সাথে যাবে। কি? তখন রোজ বলে, আরে যা যা, জামাই বাবার সাথে যা। কথা বলবি তোরা, তোদের মধ্যে জড়তা কেটে যাবে। কিন্তু কোনো কিন্তু না, তে যাও। আর কি করার, থেকে যেতেই হলো। জাঙ্কুকের গাড়ির সামনে আসতেই বাকি দুটো গাড়ি চলে গেল। মানে এখন স্যার যদি আমাকে মেরে গুম করে দেয়, আমাকে বাঁচানোর জন্য কেউ নেই, মনে মনে ভাবলো তে। তেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, মিস নাগিন, এভাবে দাঁড়িয়ে না থেকে উঠুন, এমনিতেই লেট হয়ে গেছে আমার। তে উঠলো। জাঙ্কুক চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে। তেও চুপ। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলতে চলতে থেমে গেল। তে প্রায় ঘুমিয়ে পড়েছিল, তাই চমকে উঠে জিজ্ঞাসা করলো, কি হলো স্যার? বুঝলাম না, দাঁড়াও নেমে দেখছি। জাঙ্কুক নামলো দেখতে। তে গ্লাস নামিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে স্যার? যা হওয়ার তাই হয়েছে, কুপার সাথে নিয়ে আসছি, দুটো টায়ারই গেছে। কি? এখন যাব কিভাবে? জানি না আমি। স্যার। কি হলো? আপনি এমন রিঅ্যাকশন দিচ্ছেন কেন? তুমি স্যার ডাকা অফ করো। স্যার শুধু কলেজে, আর বাহিরে। বাহিরে কি? জাঙ্কুক কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে মনে নিজেকেই বলল, কি হয়েছে তোর জাঙ্কুক? কি বলতে যাচ্ছিলি যে তুই ওর হাজবেন্ড? সিরিয়াসলি? এখনো বিয়ে হয়নি, আর তুই তো এই বিয়ে করতে চাস না? মাথা গেছে তোর। ও স্যার। বলো। ক্যাব বুক করুন একটি। নেটওয়ার্ক নেই এখানে, ফাঁকা হাইওয়ে একটা। মানে এখানে আপনি যদি আমাকে মেরে গুম করে দেন, কেউ আমাকে খুঁজেও পাবে না। জাঙ্কুক কি উত্তর দেবে ওর জানা নেই। এমন টাইমে কেউ এগুলো ভাবতে পারে? এখন টায়ার চেঞ্জ করতে হবে। ওহ, করুন তাড়াতাড়ি। ওই মিস বক বক, আমাকে হেল্প করো, তোমার জন্যই এগুলো হচ্ছে। মানে কি স্যার? মানে তুমি কুফা। কি বললেন? আমি আন্টিকে বলবো আপনি আমার সাথে বাজে বিহেভ করছেন। কখন করলাম? আচ্ছা নামো, হেল্প করো। আমি পারি না তো, আমি যা বলবো তাই করে দিও, তাতেই হেল্প হবে। ওকে। এরপর তে জাঙ্কুককে হেল্প করে টায়ারটা চেঞ্জ করলো। তে দেখে জাঙ্কুককে অনেক কিউট লাগছে। মনে মনে তে বলে, স্যার তো মাশাআল্লাহ অনেক কিউট আছে, তাতে আমার কি, স্যার তো স্যারই। তেকে ভাবতে দেখে জাঙ্কুক বলে, এই যে মিস, চলুন। তে গাড়িতে উঠলে জাঙ্কুকও উঠে বসে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে তে আবারও ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক ওকে ডাকে কিন্তু ওঠে না। এ তো আমার থেকেও বড় কুম্ভকর্ণ। জাঙ্কুক তের আম্মু আর বাবাকে ফোন করে পরে ওরা এসে তেকে নিয়ে যায়। জাঙ্কুকও বাসায় চলে যায়। কয়েকদিন পর ওদের এনগেজমেন্ট হয়ে যায়। কলেজের কেউ এখনো জানে না জাঙ্কুক তের উঠবি হাজবেন্ড, শুধু তের ফ্রেন্ডরাই জানে। এনগেজমেন্টের 3 দিন পর একদিন রাতে 12টার সময় তে জাঙ্কুককে ফোন করে। 13 বার ফোন করার পর জাঙ্কুক ফোন ধরে। হ্যালো স্যার, আপনি কি বেঁচে আছেন? তের কথায় জাঙ্কুক একবার ফোনের স্ক্রিনে দেখলো, তাতে বড় বড় করে লেখা মিস কুম্ভকর্ণ। তুমি কি এত রাতে আমাকে এটা বলতে কল দিয়েছো তে? না স্যার, কালকে দেখা করতে পারবেন? কখন? বিকেল 5টায়। ওকে ওকে স্যার, ঘুমান, গুড নাইট।
জাঙ্কুক আবারও ঘুমিয়ে পড়লো। তে কল কেটে দিয়ে গেমস খেলতে লাগলো। পরের দিন তে সকাল সকাল উঠে রেডি হয়ে কলেজে গেল। আজকে অবশ্য তের কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, মাই জোর করে পাঠিয়েছে। তে কলেজ শেষ করে কলেজের কাছে একটি রেস্টুরেন্টে গেল। জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে লাগলো। আর জাঙ্কুকের সাথে তে দেখা হয়নি, ওর ক্লাস ছিল না। জাঙ্কুকের জন্য কফি শপে ওয়েট করছে তে। তের মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখন 5:30 বেজে গেছে, জাঙ্কুকের কোনো খোঁজ নেই। অবশেষে জাঙ্কুক আসে। সরি, একটু লেট হয়ে গেল। ওহ, পুরো 30 মিনিট লেট করেছেন আপনি। একটু না, আপনার ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে। কুম্ভকর্ণ একটা। কি? কিছু না, শুনুন যা বলছিলাম। বলো। আমি এই বিয়ে করতে চাই না। আমিও চাই না। আপনি তো চাইবেনই না। কত সুন্দরী সুন্দরী ললনা আছে না কলেজে, ওদের সাথে লাইন মারবেন? নাউজুবিল্লাহ, ঢং করবেন না। আমি জানি সবটা। জীবনে ঘুমের থেকে বেশি কাউকেই ভালোবাসিনি। ওমা, তাই নাকি? এমন করার কিছু হয়নি। আপনি আপনার বাড়িতে বলুন বিয়ে ক্যান্সেল করতে। আমি পারবো না। আজব বলেন না। না, আম্মু আমাকে খেয়ে ফেলবে। তুমি বলো। আরে বাহ, আপনি তো ভালোই। হ্যাঁ, নিজের মায়ের ভয়ে বলতে পারবেন না, আর এদিকে আমাকে বলতে বলছেন। আমারও সেম কাহিনী। তো এখন পালাবো? কি? কার সাথে? আপনার সাথে। মানে কি? আমি পালাবো কেন? পালাবেন আমার সাথে, আর সবাই ভাববে অন্য কারোর সাথে পালিয়েছে, তাতে আমাদের বিয়ে ক্যান্সেল। তোমার সাথে কেন পালাবো? কেন, অন্য কেউ আছে নাকি পালানোর? আরে না তো। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু। ওকে ওকে। 15 দিন পর আজ তে আর জাঙ্কুকের গায়ে হলুদ। তের ফোনে কলের উপর কল আসছে, ধরার নাম নেই, কারণ তে ঘুমে ব্যস্ত। তের আম্মু রুমে এসে দেখে ফোন বাজছে। তে ওঠ, দেখ তোর ফোন বাজছে। তের হুঁশ নেই। তে, হ্যাঁ আম্মু, ফোন বাজছে। ও হ্যাঁ হ্যাঁ। তে ফোন রিসিভ করলো। তের আম্মু চলে যেতেই তে দরজা লক করে কথা বলা শুরু করলো। হ্যালো, কি? কখন থেকে কল করছি? ঘুমাচ্ছিলাম। বাহ, আমি আছি চিন্তায় আর মহারানী ঘুমায়। খোটা দিলেন না? আচ্ছা শুনুন, আপনি গায়ে হলুদের পর আপনার বাসার বাইরে ওয়েট করবেন, আমি আসব। ওকে। কি কি করা লাগবে এই জীবনে কে জানে। কিছু বললেন না? তে কল কেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর গার্ডেনে গেল, সেখানেই গায়ে হলুদ হবে। বেশ মজা করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। তে গোসল করে হলুদ লং গাউন পরে নিল। তারপর একটা ওড়না দিয়ে মুখ ঢেকে সবার চোখের আড়ালে বাসা থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা 7:30। বাইকের পিছনে বসে আছে তে। ফুল স্পিডে বাইক চলছে জাঙ্কুকের। ওদের পিছনে দুটো গাড়ি, একটা তেদের বাবা মার, অন্যটা জাঙ্কুকের বাবা মার। জোরে চালান স্যার, ধরা পড়লে যদি দেখে একে অপরের সাথে পালাচ্ছি তাহলে কি হবে ভাবতে পারছেন? সেটা তোমার প্ল্যান করার আগে ভাবা উচিত ছিল। আপনি তো তখন না করেননি। এখন কি সব আমার দোষ? তখনই পিছন থেকে চিল্লিয়ে তের বাবা বলে ওঠে, মা দাঁড়াও, আমাদের কথা শোনো, সব রেডি, কাল তোমার বিয়ে। এভাবে পালালে সমাজে মুখ দেখাবো কি করে? পিছন থেকে আরেকটা গাড়িতে জাঙ্কুকের মা বলছে, জাঙ্গের বাচ্চা, তুই আমার সামনে আয়, চর মেরে দাঁত ফেলে দেবো। তুই কোন চুড়িলের সাথে পালাচ্ছিস? আমার কত সুন্দর বৌমা তোর জন্য অপেক্ষা করছে, রাত পার হলেই তোদের বিয়ে। ফ্যামিলির কথা শুনে জাঙ্কুক আর তে একে অপরের দিকে তাকালো। স্যার, ওরা যদি জানে আমরা একে অপরের সাথে পালাচ্ছি, তখন তোমার জন্য জীবনটা তেজপাতা হয়ে গেল। এমনিতে তো আর তোমাকে কুফা বলি না। কি? চুপ। জাঙ্কুকের ধমকে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর, শিট, কি হলো স্যার? পেট্রোল শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কি? এখন কি হবে? গণধোলাই খাবে? আমি খাবো না। আপনি খেলে খেতে পারেন, আমার কিউট কিউট হাত পা। আরে মেরি মা, চুপ। একটু পরেই বাইক থেমে গেল। গাড়ি দুটো প্রায় কাছে চলে এসেছে। স্যার, কি করব? পালাও। জাঙ্কুক তের হাত ধরে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দুজনে একটু দূরে একটা বাড়ি দেখতে পেল। ওরা গিয়ে সেই বাড়ি নক করলো। বেশ কিছুক্ষণ পর এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো। কে আপনারা? জাঙ্কুক বলল, আমি জাঙ্কুক আর ওতে। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আজকের জন্য থাকতে পারি? আপনারা কি স্বামী স্ত্রী? ভিতরের ঘর থেকে মাঝবয়সী এক লোক প্রশ্নটি করলো। জাঙ্কুক উত্তর দেওয়ার আগেই তে বলল, না,
আমরা আনম্যারিড। তখন মহিলাটি বলল, না না, তাহলে থাকতে দিতে পারবো না। জাংকুক মহিলাকে বোঝাতে বোঝাতে বলল, দেখুন জাস্ট 2 ঘন্টা থাকতে দিন, তারপর আমি আমার ফ্রেন্ডকে কল করছি, ও গাড়ি নিয়ে আসবে। লোকটি তখন বলল, তোমাদের সম্পর্কটা কি? তে তখন বলল, হবু জামাই বউ। লোকটার মুখ হা হয়ে গেল, বলল, বিয়ে থেকে পালিয়েছো? এই যে শুনছেন, আমার কিন্তু এদের সুবিধা লাগছে না, পুলিশকে কল করেন। জাংকুক লোকটির হাত ধরে বলল, না না, এমনটা করবেন না, ওর বাবা আমাদের বিয়েটা মানবে না বলেই আমরা পালিয়ে এসেছি, এখন পুলিশে কল করলে ওকে হারিয়ে ফেলবো। জাংকুকের কথা শুনে লোকটির মায়া হলো, ওদের ভিতরে যেতে দিল। তোমরা কোনো চিন্তা করো না, একবার বিয়ে করে ফেলো, পরিবারের লোকজন মানতে বাধ্য হবে। আঙ্কেল, করব বিয়ে। করব কি, আমি আছি না, আর একদম লুকিয়ে এমন থাকার দরকার নেই, এসো আমার সাথে। কোথায়? চলো, গেলেই দেখতে পাবে। ওকে। জাংকুক কথা বলে তের দিকে তাকালো। তে ফিসফিস করে জাংকুকের কানে কানে বলল, কোথায় নিয়ে যাবে? আমি যাব না স্যার, আম্মু বাবারা এতক্ষণে চলে গেছে, চলুন ফিরে যাই। এটা আগে বললে এত কিছু আর হতো না। সরি স্যার, এখন ফেসে গেছি, এখন ভালোই ভালোই এখান থেকে বের হলেই বাঁচি, সোজা বাসায় যাব আর সবাইকে সরি বলবো। স্যার, ঠিকই বলেছেন। লোকটি জাংকুক আর তেকে নিয়ে কাজে অফিসে গেল। সেখানে গিয়ে জাংকুক আর তের মুখ হা হয়ে গেছে। লোকটি ওদের নিয়ে ভিতরে গেলে জাংকুক তে দুজনেই চুপ, কিছু বললেই পুলিশে কল করবে এই লোক, আরো ফেসে যাবে ওরা। লোকটি ইশারায় তের উদ্দেশ্যে বলল, ইয়োনো আমার ছোটবেলার বন্ধু, তাই ওকে এই সময় পাওয়া গেল। নে দোস্ত, তাড়াতাড়ি বিয়ে পড়া। কাজী লোকটি বিয়ে পড়াতে শুরু করলো। বিয়ে হয়ে গেল দুজনে। বিয়ে শেষ হতেই লোকটি বলল, চলো এবার তোমাদের বাড়িতে দিয়ে আসি, দেখি কে কি বলে। না আঙ্কেল, তা লাগবে না, আমরা নিজেরাই যেতে পারবো। তাও আমি যাচ্ছি, যদি ঝামেলা হয়। না আঙ্কেল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। অনেক কষ্টে বুঝিয়ে জাংকুক আর তে লোকটি আশা আটকালো। লোকটি বলল, ওদের বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে যাবে। কি আর করার, ওরা রাজি হলো। লোকটি বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে চলে গেল। তে জাংকুক একে অপরের দিকে অপরাধীর মতো মুখ করে বাড়ির ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে বসে আছে নামজিন এবং ইয়নমিন। বারবার জ্ঞান হারাচ্ছেন জিন। কিম নামজুন এবার রেগে বলল, হয় জ্ঞানে থাকো, না হলে অজ্ঞান হয়ে থাকো। এই, বারবার জ্ঞান হারাচ্ছ কেন? তুমি আমার ছেলেকে এনে দাও, আমার বৌমার কি হবে? আমার কথা বলা শেষ হতে না হতেই জিন আবারও জ্ঞান হারালেন। এবার কিম নামজুনের মেজাজ আরো খারাপ হচ্ছে। সুগা, এই মহিলার মাথায় পানি ঢাল। জিমিনা, আম্মুর মাথায় তুমি পানি ঢালো, আমি ডক্টরকে ফোন দিচ্ছি। তের বাবা মাও জাংকুকদের বাসায় আছে। তের বাবা মা এখনো বলেনি তেও পালিয়েছে। জাংকুক পালিয়েছে শুনেই জিন 3বার জ্ঞান হারিয়েছে, আর যদি শোনে তেও পালিয়েছে, না জানি কি হয়। এই জন্য তের বাবা মা এই কথাটি বলেনি। বেল বেজে উঠলো হঠাৎ। জিমিনা গিয়ে দরজা খুলে দিল। পিছন থেকে জাংকুকের বাবা বলল, কে এসেছে বৌমা? বাবা, জাংকুক এসেছে। কথাটা বলতে দেরি নামজুনের দৌড়ে দরজার সামনে আসতে দেরি হয়নি। দরজার সামনে আসতেই থ হয়ে গেল নামজুন। তের বাবা মাও এগিয়ে এলো। সকলেই থ হয়ে দেখছে ওদেরকে। কিম নামজুন চেঁচিয়ে বললেন, এসব কি জাংকুক? আর বৌমা, তুমি ওর সাথে? নিশ্চয়ই ওকে রাস্তা থেকে এনেছো। কই যাচ্ছিল ও? আমার জুতা কই? নিয়ে আসো, ওকে কয়েকটা বাড়ি দেই। বাবা, জাংকুকে বলতে না দিয়ে সুগা বলল, বাবা, আমাদের উচিত ভিতরে গিয়ে কথা বলা। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে প্রতিবেশীরা কি ভাববে? সকলে ভিতরে এলো। জিন বসে আছে। কিম নামজুন জিনকে বসে থাকতে দেখেই বলে, কি, এই মহিলা দেখি জ্ঞানী আছে। ও মা গো! তের বাবা বলে, বেয়াই মশাই, এখন ঝগড়া রাখুন, শুনি আগে কি হয়েছে। ঠিক আছে, কিন্তু সব শোনার আগে যদি এই মহিলা আবার জ্ঞান হারায়, আমার বুকে ধরফরানি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আমি বাড়ি ত্যাগ করবো বলে দিলাম। সে কি? বেয়াই মশাই বসুন, নিন পানি খান। কিম নামজুন পানি খেয়ে নিলেন। জাংকুককে উদ্দেশ্য করে সুগা সর্বপ্রথম প্রশ্ন করলো, কি হয়েছিল তোর? এভাবে বাড়ি থেকে পালালি কেন, তাও আবার বিয়ের আগের দিন? আসলে হয়েছে কি ভাইয়া? কি হয়েছে? আবার নিশ্চয়ই কোনো মেয়েকে নিয়ে কাহিনী আছে, সব বাপের স্বভাব পেয়েছে। জিন কথায় তেলে বেগুনে জ্বলে উঠলো কিম নামজুন। রেগে বললেন, সব বিষয় আমার দোষ টানাটানি তুমি বন্ধ করবে জিন। জিন বেগম মুখ ঘুরিয়ে নিলেন।
তার অভিমান হয়েছে এই মুহূর্তে ছেলের উপরে। কিম নামজুন তেকে উদ্দেশ্য করে বলল, মা তুমি বলো এই গাধাটাকে কোথায় পেয়েছো? আর তোমার বাবা বলল তুমি নাকি পার্লারে গিয়েছিলে, সেখানেই কি এই গাধাটা ছিল? তে বেশ অনেকক্ষণ চুপ থেকে বলল, আঙ্কেল হয়েছে কি, আমি পার্লার থেকে আসার সময় দেখি রোড সাইডে বসে উনি কান্না করতেছে। তের কথায় জাঙ্কুকের কাশি উঠে গেল। কোন রকম নিজেকে সামলে চোখ বড় বড় করে তের দিকে তাকালো। তে আবারও বলল, উনি যার সাথে পালিয়েছিলেন সে ওনার স্বপ্নেই ভেগেছে। মানে? তের বাবা প্রশ্নে তে ঢোক গিলল। জাঙ্কুক বলে, মানেটা আমি বলছি আঙ্কেল। বলো বাবা। আমি যার সাথে পালিয়েছিলাম সে একটা চুড়েল ছিল, আমার পকেট মেরে পালিয়ে গেছে, তাই রোড সাইডে বসে শোক পালন করছিলাম। তে রাগী চোখে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না, কারণ কিছু বললেই এখন ফেসে যাবে আর বাজ দিয়ে চলে যেতে পারে ব্যাপারটা। কিম নামজুন কপাল চাপড়ে বললেন, শেষে কিনা পকেটমান মেয়ে প্রেমে পড়েছিলি তুই? ছি ছি ছি। সুগা বলে, তোকে কত ভালোবাসতাম, সব সময় ব্র্যান্ডের জিনিস কিনে দিতাম, আর সেই তুই কিনা। আঙ্কেল এসব বাদ দিন, যা হবার তা হয়ে গেছে। সুগাও বলে, বাবা এটা নিয়ে পরে কথা বলবো, কাল বিয়ে। আঙ্কেল আন্টি আপনাদের কি কোনো সমস্যা আছে বিয়েতে? না। তের মা তের দিকে তাকিয়ে কথাটি বলল। সবাই বেশ চুপচাপ হয়ে বসে আছে। জাঙ্কুক একাই অপরাধীর মতো বসে আছে। তে এ যাত্রায় বেঁচে গেছে বলে সে খুশি। হঠাৎ নাক ডাকার ভয়ঙ্কর শব্দে সকলে চমকে ওঠে। কিম নামজুন বললেন, ওই মহিলা আর ঘুমানোর সময় পায় না। থাক বাবা, মা ক্লান্ত, অনেক চিন্তা করেছে আজ। জিমিনে মা, এইভাবে এই মহিলার সাফাই গেও না। আমার পিলে চমকে গিয়েছিল, ভেবেছিলাম সার এলো কোথা থেকে এখানে। বাবা মা শুনলে তোমার খবর আছে। সুগার কথায় দমে গেল কিম নামজুন। তের বাবা মার সাথে কথা বলল কিম নাম। আগামীকালই জাঙ্কুক আর তের বিয়ে হবে, আর জাঙ্কুকের করা ব্যবহারের জন্য কিম নামজুন মাপ চাইলেন তের বাবা মার কাছে। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে তেকে নিয়ে ওনারা বাড়ি চলে গেল। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে তের। আজ ওর বিয়ে। মনে মনে খারাপ লাগলেও আবার ভয়ও লাগছে কালকের ঘটনার জন্য। তের আম্মু রুমে এসে তের কাছে বসলো। তে কি ভাবছো মা? না মানে আম্মু, কালকে তুমি যার সাথে পালিয়েছিলে সেটা জাঙ্কুকি ছিল তাই না? তে অবাক হয়ে ওর মার দিকে তাকালো। আমি তোমার মা তে, আমি জানি না কেন তোমরা এই কাজটা করেছো, তবে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যেত, তাই আমি চুপ ছিলাম। কালকে পালানোর সময় জাঙ্কুকের ড্রেস আমি খেয়াল করেছিলাম। সরি আম্মু, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। ইটস ওকে বাচ্চা, এমনটা আর করো না। করব না। তের আম্মু তের কপালে চুমু দিল। দুপুরের দিকে কোণে সহ অনেকেই বেরিয়ে গেল পার্লারের উদ্দেশ্যে। অন্যদিকে দুপুর 1টা বাজে। জাঙ্কুক কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। জিন ছেলে রুমে এসে ফ্যানের সুইচ অফ করে দিলেন, তারপর কম্বল সরিয়ে গায়ে পানি ঢেলে দিল। লাফিয়ে উঠে বসলো জাঙ্কুক। আম্মু কি করলে এটা? তোর আজকে বিয়ে, তুই এখন ঘুমাচ্ছিস কেন? বিয়ে? কার? ধুর, স্বপ্ন দেখছি। জাঙ্কুক আমার কিন্তু রাগ হচ্ছে। কেন? জিন জাঙ্কুকের মুখে পানি ঢেলে দিল। মনে পড়লো কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। এবার উঠে রেডি হ 1 ঘন্টার মধ্যে, বলে জিন বেগম রুম ত্যাগ করলেন। জাঙ্কুক তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। বিকাল 3:45। বরযাত্রী এলো। সব রিচুয়াল কমপ্লিট করে জাঙ্কুকরা ভিতরে গেল। তেও পার্লার থেকে চলে এসেছে। সকলেই গল্প করছে। তখনই কাজী এলো। জাঙ্কুক আর তের মাঝখানে একটি পর্দা দেওয়া, তাই কেউ কারো মুখ দেখতে পারেনি এখনো। কাজীকে দেখার জন্য দুজন সামনে তাকালে কাজী আর কেউ নয়, ইয়োনো। জাঙ্কুক আর তে দুজনেই একসাথেই বলল, নো। কাজীকে দেখে দুজনে এমন করে চিৎকার দিয়ে উঠলো, সবার নজর এখন তাদের দিকে। জিন বললেন, সারের মতো চেঁচাচ্ছিস কেন? জাঙ্কুকের মুখ চুপসে গেল। তের আম্মু তের দিকে রাগী চোখে তাকালে তের মুখও চুপসে গেল। ইউনো নিজের চশমা ঠিক করতে ব্যস্ত। কাল রাতে তার বাসায় চোর এসেছিল। চোর ধরতে যাওয়ার সময় তার চশমা ঠাস করে পড়ে ভেঙে গেছে। তারপর থেকে সে বেশ ভালো করে চশমা থেকে দেখতে পাচ্ছে না। এখন তার কাছে চশমা কেনার টাকা নেই, মাস শেষ, তাই এটাই তার শেষ সম্বল। ইউনো চশমা ঠিক করে সামনের দিকে তাকাতেই মুখ হা করে ফেললো। সে এটা কি দেখছে? যাদের বিয়ে দিয়ে গতকাল তারা আজ আবার বিয়ে করছে, কিন্তু বিষয়বস্তু কিছুই বুঝতে পারছে না ইউনো। ইউনো কিছু বলবে, তখনই তার মনে হলো তার সুগার আছে, যখন তখনই ওয়াশরুম পেয়ে যায়, আর এই মুহূর্তে তার ওয়াশরুমে যাওয়াটাই জরুরি। কিন্তু সমস্যা হলো সে তো কিছু চেনে না। ইউনোর পাশে দাঁড়িয়ে ছিল কাই। ইউনো
বলল, বাবা আমাকে একটা হেল্প করবে? হ্যাঁ বলুন, ওয়াশরুমটা কোন দিকে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ইয়োনোকে কাই তাদের ওয়াশরুমটি দেখিয়ে দিল। এদিকে মুখ কাচুমাচু করে বসে আছে জাংকুক। কলেজের ফ্রেন্ডরা তার সাথে মজামস্তি করছে। কিরে এমন করে বসে আছিস কেন? আরে বেটা ভয় পাস না, আমরা আছি তো, নো টেনশন। চুপ বে, আমার কপাল থেকে শনি যাচ্ছে না, আর তুই আছিস এসব নিয়ে। তোর কি লুজ মোশন হয়েছে নাকি? বলে হাহা করে হাসতে লাগলো ওর বন্ধুরা। জাংকুক বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে দেখতে লাগলো সামনে। কাজীকে দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেললো। ভয়ে ঘেমে গেছে একেবারে, একটু মুখটা ধুয়ে ফ্রেশ হওয়া দরকার, তাহলে ভালো লাগবে। জাংকুক ওর বন্ধুদের কাছে বলে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। জাংকুক শেরওয়ানির হাতা ফোল্ড করতে করতে ওয়াশরুমে ঢুকতেই এক চিৎকার দিল। রুমের দরজা সাউন্ড প্রুফ হওয়াতে বাইরে আওয়াজ যায়নি। ছি 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 ছি, আপনি কি দরজা লক করতে পারেন না? নাউজুবিল্লাহ। ইয়োনো রেগে চোখের চশমা ঠিক করতে করতে বলল, তুমি দেখি নিজের ভুল করে আমাকেই দোষ দিচ্ছ। বলি এই ছোকরা, তুমি কিছু দেখোনি তো? সব দেখেছি, বাইরে গিয়ে সবাইকে বলবো। কি বলবে তুমি? যা দেখেছি তাই? আরে না না না, এটা করো না, আমার সম্মান আছে তো একটা। ওকে বলবো না, তবে একটি শর্ত আছে। কি শর্ত? আমাকে থেকে কালকে যে আপনি বিয়ে করিয়েছেন এই কথা যেন কেউ না জানে। ওমা, কেন বলবো না? তোমরা এখন বিয়ে করছো, তাহলে কাল অমন করে মিথ্যে বললে কেন? সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। এখন যা বলছি তাই করুন, না হলে আমি গেলাম। এক্ষুনি সবাইকে বলে দেবো যা দেখেছি। না 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 না, আমি কাউকে কিছু বলবো না। থাকুন, হালকা হয়ে আসছি। বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে অন্য ওয়াশরুমে চলে গেল। ইউনো শরীরের ঘাম মুছে তারপরে বিয়ের আসরে গেল। তে চলে এলো বিয়ের আসরে। বিয়ের আসরে এসেই দেখে কাজী চলে এসেছে। তে তো ভয়ে কাজীর দিকে তাকাই না, কিন্তু কাজী কিছু বলল না। তে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বিয়ে সম্পন্ন হতেই কাজী চলে গেল। এরপর তের কাজিনরা বেশ মজা করলো এবং বিদায়ের পালা এসলো। তে প্রচুর কান্না করছে। তেকে কান্না করতে দেখে জাংকুকে নিজের অজান্তেই খারাপ লাগতে শুরু করলো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে জাংকুক আর তে পাশাপাশি একটি গাড়িতে বসলো, বাকিরা অন্য গাড়িতে। তে কান্না করতে করতে হিসকে উঠে গেছে। জাংকুক আর চুপ থাকতে পারলো না, তের কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিল। তেও অবাক হয়ে কিছু বলল না। জাংকুকের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তে ঘুমিয়ে গেল। জাংকুকের বাসায় এসে গাড়ি থামতেই সকলে এসে ভিড় করলো নতুন বউ দেখতে। বাড়ি ভর্তি মেহমান, অনেক মানুষের হইচই শুনে তের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলো ও জাংকুকের বুকে। তাড়াতাড়ি সরে গেল। জাংকুক শান্ত গলায় বলল, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি, গিল্ট ফিল করো না। জিন সব নিয়ম কানুন মেনে তেকে ঘরে তুলে নিল। সবাই খুব খুশি। রাত 10টার দিকে তেকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেল জিমিনা। জিমিনা যাওয়ার আগে তের কানে কানে বলে গেল, আমার দেওর কিন্তু একটু ঘুম পাগল, তোমার অধিকার তোমারই আদায় করে নিতে হবে, না হলে কিনা দেখো আমার দেওর কিনা ঘুমের রাজ্যে ভাসিয়ে দেয়। এই বলে হাসতে হাসতে চলে গেল। তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। বুকের ভিতর দুরু দুরু শব্দ হচ্ছে। এমনিতেই কালকে যে কাণ্ড করেছে আর জাংকুককে যে সমস্ত কথা বলেছে তার প্রতিশোধ জাংকুক যদি আজকে বাসরাতে নেয় তাহলে সে কি করবে? এমনিই তো লজ্জায় বাঁচে না, তারপর ভয়ও কাজ করছে, কি না কি করে তার সাথে। হঠাৎই দরজা খোলার শব্দে তের ধ্যান ভাঙে। সামনে তাকিয়ে দেখে জাংকুক ঘরে ঢুকছে। ঘরে ঢুকেই জাংকুক দরজা দিয়ে দেয়। তে নেমে জাংকুকের পায়ে সালাম করে। জাংকুক তেকে উঠায়। তে মাথা নিচু করে জাংকুককে বলে, স্যার এখন কি করবে? বিয়েটা তো হয়ে গেল। হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে, এখন যা করার তাই করব। মানে মানে বিয়ের পর যা যা মানুষ করে তাই। স্যার আমি এসবের জন্য প্রস্তুত নই। প্রস্তুত তো আমিও ছিলাম না, কিন্তু এখন বিয়েটা যখন হয়ে গেছে তাহলে তো আর কিছু করার নেই। আর তোমার পানিশমেন্ট তো আছে। পানিশমেন্ট মানে কি? মানে বিয়ে ভাঙার কথা বললে তুমি, পালিয়ে যাওয়ার আইডিয়াও ছিল তোমার, আর সব দোষ গিয়ে পড়লো আমার ঘাড়ে। আমি কোন চুড়েলের সাথে ভেগে গেছি? যে চুড়েলের সাথে ভেগেছি আজকে সেই চুড়েলের ঘাড় মটকাবো, তারপরে ক্ষান্ত হব। এই বলেই জাংকুক লাইটটি অফ করে দিল। How you don't know how to keep your business clean. Mommy, I know daddy's getting hot. And the money's hot. Doing something unholy. He's সকাল সকাল কারো কান্নার শব্দে
জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক মনে মনে ভাবে, আমার রুমে কে কান্না করবে? আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম। এই ভেবে আবারও ঘুমিয়ে পড়ে। একটু পরে আবারও কান্নার শব্দ। এখন আরো শব্দটি জোরে জোরে হচ্ছে। কে কান্না করছে তা দেখার জন্য পাশ ফিরে তাকাতেই দেখে একটি মেয়ে তার পাশে বসে কান্না করছে। হঠাৎই তার মনে হলো তার তো কালকে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা তো তে, তার বউ। সাথে সাথে ধরফর করে উঠে বসলো। কি হলো তে, তুমি কান্না করছো কেন? স্যার, আপনি আমাকে পানিশমেন্ট দিয়েছেন কালকে রাতে। আমি আপনার সাথে থাকবো না। কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কান্না বন্ধ করো। এভাবে কান্না করলে সবাই কি ভাববে? পানিশমেন্টও দিয়েছি কাল রাতে, সেই কথা কি এখন মনে পড়লো? না, আমি আপনার সাথে থাকবো না। আপনি অত্যন্ত অসভ্য একজন লোক। আমি কোনো ভুল করলেই আপনি আমাকে যখন তখন এভাবে পানিশমেন্ট দেবেন। আমি থাকবো না। আমি আজকেই চলে যাব বাবার বাসায়। শোনো শোনো, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তোমার বাবার বাসায় দিয়ে আসবো। মেরি মা, প্লিজ এখন একটু থামো। আমার মান সম্মান আর খেও না। এই পর্যন্ত তো আমাকে নিয়ে কম নাটক করলে না। এখন একটু অন্তত পক্ষে আমাকে শান্তি দাও। আমার জীবনটা তুমি হেল করে দিয়েছো। তোমার মুখ দেখলেই আমার কুফা লাগে। কি? আপনি আমাকে কুফা বলেছেন? আমি এক্ষুনি আন্টি থুকু আম্মুকে বলে দেব যে আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন না আর আমাকে যখন তখন পানিশমেন্ট দেন। হ্যাঁ আল্লাহ, চুপ চুপ চুপ। এই সমস্ত কথা তুমি বললো না প্লিজ। আমি তোমার পায়ে ধরছি। সত্যি আমি আর তোমাকে কোনো পানিশমেন্ট দেব না। এই কানে ধরলাম, আমি তোমার কাছেও ঘেসবো না। তারপরও তুমি তোমার কান্নাটা থামো। সত্যি বলছেন তো স্যার? আপনি যদি আমার কাছে আসেন তাহলে কিন্তু আমি আম্মুকে বলে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে মাপও চাই, দোয়াও চাই। আমি আর তোমার কাছে ঘেসবো না। তবু এখন একটু থামো। ভাবি হয়তো বা এই ঘরের চিল্লাচিল্লি শুনে এসে কি না কি ভাববে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ওয়াশরুমে যাই। এই বলেই তে ওয়াশরুমে চলে গেল। আর জাঙ্কুক অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এও কার পাল্লায় পড়লো? এই মেয়ে তো কুফাই না, বরং ওর জীবনটা হেল করে দিয়েছে। এখন ও কি করবে? এর হাত থেকে কিভাবে নিস্তার পাবে? আর ওদিকে তে বাথরুমে গিয়ে একটি ডেভিল মার্কি হাসি দিল। আমাকে পানিশমেন্ট দেওয়া? এবার দেখো তোমাকে আমি কিভাবে টাইট দিই। আমাকে তো চেনো না, আমিও কিনতেই হই। তোমার জীবনটা আমি হেল করে ছেড়ে দেব। এরপরে দুজনে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের কেউই জানে না ওরা হাজবেন্ড ওয়াইফ, শুধু তের বন্ধুরা ছাড়া। এভাবেই চলতে লাগে বেশ কিছুদিন। জাঙ্কুক তের কাছেও ঘেঁষতে পারে না। কাছে ঘেঁষলেই তে জাঙ্কুককে ব্ল্যাকমেল করে। আর বাসার সবার সাথে তের খুবই ভালো সম্পর্ক। সবার সাথে হাসি আড্ডায় কেটে যায় 3 মাস। এদিকে জিমিনের সুখবর এসেছে। সুখবর শুনে বাসার সবাই খুব খুশি। জাঙ্কুকের মা তো তেকে বলেই ফেলেছে, তোমার কাছ থেকে সুখবরটা কবে শুনবো বৌমা? তে একটি মিকি হাসি দিয়ে চুপ করে রইল। জাঙ্কুক মনে মনে বলল, সুখবর আর এজন্যে শোনা লাগবে না। এই মহিলা তো আমাকে কাছেই ঘেঁষতে দেয় না। এবার বুঝছি আব্বুর জীবনটা কেন এত তামা হয়েছে। আম্মু নিশ্চয়ই আব্বুর সাথে এমনই করে। বউ মানে একটি মস্ত বড় প্যারা, এজন্যই তো বিয়ে করতে চাইনি। কিন্তু জোর করে আমাকে বিয়ে করে দিল এই চুড়েলের সাথে। ওই চুড়েলের ঘাড় মটকেও কোনো লাভ হলো না। এখন চুড়েলই আমার মাথার উপর বসে আমার ঘাড় মটকাচ্ছে। মেজাজটাই গরম হয়ে যায়, আর ভাল লাগে না। জাঙ্কু ঘর থেকে বের হয়ে গেল। বিকালবেলা কিম নামজুনের ফোনে একটি কল আসলো। কিম নামজুন ফোনটি রিসিভ করেই যেন স্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে কিম নামজুনের দিকে। তার মুখে রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে অনেক বড় কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা কেউই কিছু বলতে পারলো না। কিম নামজুনের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। সুগা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছে, তুমি এমন করছো কেন? সুগা, জাঙ্কুক কথাটি বলে সোফায় ধপ করে বসে পড়লো। সবাই তড়িঘড়ি করে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জাঙ্কুকে? জাঙ্কুক অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি গাড়ি বের কর, আমাদের সবাইকে সিটি হসপিটালে যেতে হবে। সবাই হসপিটালে গেলেও জিমিনাকে নেওয়া হয়নি, কারণ সে অসুস্থ, তাই তাকে বাসায় রেখে গেছে। হাসপাতালের সামনে গিয়ে দেখে জাঙ্কুকের অপারেশন চলছে। তে প্রচুর কান্না করতেছে, আর জিন তো বারবার অজ্ঞান হচ্ছে আর জ্ঞান ফিরে পাচ্ছে। তার অজ্ঞান হওয়া আর জ্ঞান ফিরে পাওয়া দেখে কিম নামজুনের মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। সে হাসবে না কান্না করবে কিছুই বুঝে পাচ্ছে না। অপারেশন থিয়েটারে লাইট অফ হলে একজন ডাক্তার বের হয়ে আসলো। সুগা জিজ্ঞাসা করলো, জাঙ্কুকের কি অবস্থা? ডক্টর বলল,
পেশেন্টকে আইসিইউতে রাখা হয়েছে, অবস্থা সিরিয়াস। তে কথাটি শুনে যেন কান্নায় ভেঙে পড়েছে। ও জাংকুককে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু এই 3 মাসে জাংকুকের সাথে থাকতে থাকতে জাংকুককেও প্রচুর পরিমাণ ভালোবেসে ফেলেছে। হয়তোবা ওদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি ঠিক করেও নিত, কিন্তু জাংকুকের এমন অবস্থা ও কিছুতেই মেনে নিতে পারছে না। পরের দিন সকালবেলা জাংকুক এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। সুগা জাংকুকের সাথেই আছে। জাংকুকের জ্ঞান ফিরলে ঘুমের মেডিসিন দেওয়া হয়, তাই এখনো কারোর সাথে দেখা হয়নি। তে বসে আছে আর ওর পাশে ওর আম্মু। জিন এবারও জ্ঞান হারিয়েছে 3-4 বার। ছোট ছেলের এই অবস্থা দেখে তার পাশেই কিম নামজুন নাক মুখ কুঁচকে বসে আছে। সুগা মায়ের কেবিনে এসে বাবাকে এভাবে বসে থাকতে দেখে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে বাবা, কোনো অসুবিধা? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিম নামজুন ছেলের মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা আমাকে শান্তি দেবে না বলে ঠিক করেছো হতচ্ছাড়াগুলো। তুমি জিমিনের সাথে 2 দিন পর পর জ্ঞানজাম করে আলাদা ঘুমাও। তোমার ভাই এখন এরকম হলো। তোমার মা বারবার জ্ঞান হারাচ্ছে। আমি কেন এখনো সুস্থ আছি তা তো বুঝতে পারতেছি না। সুগা বুঝলো আবহাওয়া ভালো না, কিছু করতে হবে। সুগা বাবাকে তেল দিতে বলল, আব্বু তুমি তো ইয়াং, তুমি আমাদের থেকেও শক্তিশালী, আর তাই এখনো ভালো আছো। হতচ্ছাড়া বের হয় এখান থেকে, আর তোর ভাইয়ের জ্ঞান ফিরে ডাকবি আমায়, একটা থাপ্পড় দেব। আমার হার্টের প্রবলেম বাঁধানোর জন্য কাহিনী শুরু করছে সব। সুগা চুপিসারে বেরিয়ে এলো। বাবার মেজাজ সেই লেভেলের খারাপ, কিছু বললেই ছ্যাক করে উঠছে। কাল অব্দি চুপসে ছিল, যেই ভোর রাতে শুনেছে জাংকুক ভালো আছে, ব্যাস আগের ফর্মে ফিরেছেন। এদিকে মুখ কাদো কাদো করে জাংকুকের পাশে বসে আছে তে। জাংকুকের জ্ঞান ফিরতেই চোখ পিটপিট করে তাকায়। তেকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে। তে জাংকুকের জ্ঞান ফিরতে দেখে ডক্টরকে ডাকে। ডক্টর জাংকুককে চেকআপ করে চলে যায়। সুগাতে তের বাবা আর কিম নামজুন জাংকুকের কেবিনে উপস্থিত। তে জাংকুকের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন তোমার? কে আপনি? জাংকুকের প্রশ্নে সকলের কপালে ভাঁজ পড়লো। তুমি আমায় চিনতে পারছো না? আব্বু দেখো, এই মহিলা আমায় তুমি করে বলছে। তের মুখ কাদো কাদো হয়ে গেছে। কিম নামজুন বুঝতে পারছে না তার ছেলে কেন নিজের বউকে চিনতে পারছে না, তাজ্জব ব্যাপার। সুগা ডক্টরকে ডেকে আনলো। ডক্টর জানালেন ওনার মাথায় আঘাত লেগেছে, আর তাই মেমোরি লস হয়েছে, যাকে বলে শর্ট টাইম মেমোরি লস। রিসেন্ট হওয়া বিষয়গুলো উনি ভুলে গেছে বলেই ডক্টর রুম থেকে বেরিয়ে যায়। কিম নামজুন মাথায় হাত দিয়ে কেবিনের সোফায় বসে পড়েন। সুগা কি বলবে ভাবছে, কারণ তার মা একথা শুনলে আবারও জ্ঞান হারাবে। তে আর পারলো না, শব্দ করে কেঁদে উঠলো। যে হোক, মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, আর জাংকুক ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তে কাঁদতে কাঁদতে বলছে, এটা কেমন কথা হলো বাবা? বিয়ের পর 3 মাস হলো, ঠিকমতো সংসারও করতে পারলাম না। যখন সবটা ঠিক হবে আর উনি এভাবে সব ভুলে গেল। জাংকুক কিম নামজুনের দিকে তাকিয়ে বলে, বাবা এই মহিলাকে যেতে বলো তো, ফ্যাস ফ্যাস করে কাঁদছে শুধু। আমার রাগ লাগে মেয়েদের নেকা কান্না দেখলে। তে কান্না থামিয়ে বলল, আপনি আমায় মহিলা বলছেন কেন? আমি এখনো মহিলা হইনি, আর নিজের বউকে চেনেন না, আর কি দেখতে হবে আমায়, এজন্যই বিয়ে করতে চাইনি। জাংকুক ভাবুক ভঙ্গিতে বলল, আমি আপনাকে বিয়ে করিনি তো। তে আবারও জোরেই কেঁদে উঠল। সুগা কি করবে ভাবছে, কারণ এর মাঝে নার্স এসে বলে গেছে জিনের জ্ঞান ফিরেছে, সে জাংকুকের সাথে দেখা করতে চায়। নামজুনের পাশে গিয়ে সুগা বলল, বাবা আম্মুর জ্ঞান ফিরেছে। কিম নামজুন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, যেন সে এক অদ্ভুত কথা বলেছে। হঠাৎ জাংকুক বলল, আম্মু। সকলের দৃষ্টি এখন জিনের দিকে। জিন বেগম জাংকুকের কাছে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। জাংকুকও মাকে জড়িয়ে ধরে। জিন কান্নাজড়িত কণ্ঠে বলে, আমাকে মাফ করে দে বাবা, তোকে অনেক কথা বলেছি, বিয়ে থেকে পালিয়ে গেছিস বলে তোকে আমি অনেক কিছু বলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি ভুলেই গিয়েছিলাম তোরা দুজনেই আমার 2টি সন্তান, আমার বুকে আয় কলিজার টুকরা। আম্মু এভাবে বলছো কেন? জাংকুক আর জিন কথা বলছে। নামজুন সুগার হাত ধরে নিচু করে কানে কানে বলল, একটা চেয়ারের ব্যবস্থা করো তোমার মায়ের বসার জন্য। কেন আব্বু? আম্মু তো ভাইয়ের বেডের পাশেই বসে আছে, পরে এখানে এসে বসবে, চেয়ার লাগবে না। ওরে হতচ্ছাড়া আর বলতে পারলো না। তার আগে
রাতেই শোরগোল শুরু হলো। জিন আবারও জ্ঞান হারিয়েছে। ছেলে তার বউকে চিনতে পারছে না, এমনকি তাকেও সন্দেহ করছে সে নাকি আগের থেকে শুকিয়ে গেছে। তাই সে তার মা কিনা এটা নিয়ে জাঙ্কুকে সন্দেহ করছে। জিন এই সব নিতে না পেরে আবারও জ্ঞান হারালেন। সুগা অসহায়ভাবে বাবার দিকে তাকালো। কিম নামজুন ঝাঁঝানো কণ্ঠে বললেন, বলেছিলাম না আমি। 15 দিন পর আজ জাঙ্কুককে বাসায় আনা হয়েছে। সবই ঠিকঠাক আছে, তবে জিন মুখ ভার করে তেকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। তেও ভাবছে এ কেমন জামাই হলো তার, নিজের বউকেই ভুলে গেল। কি সাংঘাতিক কথা। জাঙ্কুক এসে রুমে গিয়ে দরজা দিয়েছে। কিম নামজুক মনোযোগ দিয়ে পেপার পড়ছেন। সুগা কফির মগ হাতে নিয়ে গার্ডেনের দিক থেকে আসতেই সবাইকে এভাবে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে ফেলে। আম্মু, ভাবি, কেউ কোনো জবাব দেয় না। কিম নামজুন বলে ওঠে, বাড়িটা সার্কাস হয়ে গেছে, এখন আরো কি কি দেখবো কে জানে। সুগার হাসি পেল, তবুও কন্ট্রোল করলো। জিন বললেন, তুমি এসব রাখো। আমার কথা হলো, ডক্টরকে কেন কিছু বললে না? ওই ডক্টর কিছু করেছে, না হলে আমার অমন ভোলাবেলা ছেলে এভাবে বউকে আর মাকে কেন ভুলবে? তোমার কি মনে হয় জাঙ্কুকের মা আমি কোনো ষড়যন্ত্র করেছি? করতেই পারো, ছেলে মা পাগল কিনা তোমার তো সহ্য হয় না, তাই বলে এই মাসুম বৌমার কথাটাও ভাববে না? সুগা কপাল চাপড়ালো। কেন এসে কথা বললো? এখন এরা ঝগড়া শুরু করে দিয়েছে। যদিও ভালোই লাগছে, বাড়িটা আগের মতোই হয়ে গেছে। বিকেল 5টা। জাঙ্কুক ঘুম থেকে উঠে এসে দেখে সবাই ঘুম। তে সোফায় বসে মুভি দেখছে। জাঙ্কুক এসে ওকে বলে, এই যে আপু, আমায় খাবার বেড়ে দিন। তে একবার জাঙ্কুকের দিকে তাকালো, তারপর পাশে রাখা নিজের ফোনের স্ক্রিনে নিজেকে একবার দেখে নিল। না, তাকে তো আপু বা মহিলা এমনটা লাগছে না। তাহলে কেন জাঙ্কুক তাকে বারবার এরকম করে বলছে? দুঃখী দুঃখী মুখ নিয়ে গেল খাবার গরম করতে। জাঙ্কুক খাচ্ছে, তে পাশে বসে আছে। একটু পর পর নাক টেনে টেনে কান্না করছে। জাঙ্কুক খাওয়া রেখে তের দিকে তাকিয়ে বলল, আপনি কি ছেঁকা খেয়েছেন আপু? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে গেছে, তাই এভাবে কাঁদছেন? তে ছ্যাঁক করে উঠলো জাঙ্কুকের কথায়। লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বউকে চেনেন না? আমি বিয়ে করিনি তো। আর যদি আপনি আমার বউ হতেন, তুমি করে বলতেন, আপনি করে না, তাই না? কি খচ্চর আপনি! হসপিটালে তুমি বলেছিলাম বলে কম কথা শোনাননি। আমি বুঝে গেছি আমাকে দিয়ে সংসার টংসার হবে না। তে উঠে চলে গেল। জাঙ্কুক একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নারী মানেই অদ্ভুত চরিত্র। আমি ভালো কথা বলেছিলাম আর আমাকেই ঝাড়ি দিয়ে দিল। ভালো মানুষের দাম নেই সমাজে, বলেই খাওয়ার দিকে মনোযোগ দিল। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে ঘুমাতে গেছে। তেও জাঙ্কুকের রুমে এসে কাবার থেকে একটি গোলাপি রঙের থ্রি পিস নিয়ে চেঞ্জ করতে গেল ওয়াশরুমে। জাঙ্কুক বারান্দায় তখন চেঞ্জ করে এসে দেখে জাঙ্কুক শুয়ে পড়েছে। তে লাইট অফ করে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে। রাত প্রায় 3:30টার কাছাকাছি। তখন এক চিৎকারে লাফিয়ে ওঠে তে। জাঙ্কুক অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তে জিজ্ঞাসা করে, কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন এত রাতে? আপনি তো আপু সুবিধার লোক না, এত রাতে আমার রুমে কেন? আমার সব কেড়ে নিতে এসেছেন? ছি ছি ছি, পুরুষ নির্যাতন আইন নেই বলে এভাবে আপনি আমার রুমে আসবেন? তে তবদা খেয়ে গেল জাঙ্কুকের কথায়। এটা কি বললো এই লোক, খরগোশের বাচ্চা? তে বলে, আপনি তো আচ্ছা বদলোক। হ্যাঁ, বউ আমি আপনার, এসব অপবাদ একদমই দিবেন না। আর যদি একটা আওয়াজও করছেন তো সত্যি সত্যি আপনার সবকিছু কেড়ে নেব। বদলোক, অসভ্য, ঘুমান এখন। তের কথাগুলো বলেই পাশ ফিরে শুয়ে পড়ে। জাঙ্কুক মনে মনে বলে, মেয়ে মানুষ ভালো না, কথায় কথায় ছ্যাত করে ওঠে। ঘুমিয়ে পড়ে ও। পরের দিন সকাল 9টা বাজে। তে দরজার পাশে ওয়েট করছে কখন জাঙ্কুক বাসায় ঢুকবে আর ও হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করবে। ও শুনেছে আঘাত লাগা জায়গায় আবারও আঘাত করলে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে। জাঙ্কুক 7টায় উঠে জগিং করতে গিয়েছে। ফেরার সময় প্রায় হয়ে গেল। তে দরজার বাইরে উকি দিয়ে দেখলো একটি ছায়া এদিকেই এগিয়ে আসছে। তে বিসমিল্লাহ বলে দিল এক বাড়ি। তারপর যা দেখলো তাতে ওর মাথা ঘুরে উঠলো। তে যাকে বাড়ি মেরেছে সে আর কেউ নয়, কিম নামজুন। তে কি করবে ভেবে না পেয়ে কিম নামজুন ওকে দেখার আগেই দৌড়ে রুমে চলে যায়। এদিকে কিম নামজুনের মাথায় আলু উঠে গেছে। কিছুক্ষণ পরে জিন দেখেই সন্দেহ গলায় বলল, কাকে টিস করতে গিয়ে গণধোলাই খেয়ে এসেছো? কিম নামজুনের মেজাজ খারাপ হয়ে গেল। মাথায় বরফ ধরে চুপ করে বসে আছে। এখন কথা বললেই কথা বাড়বে, তাই উনি কথা বাড়াতে চান না। জাঙ্কুক এসেছে একটু পরে।
তে হল রুমে আসতেই জিন বলে উঠলেন, দেখো বৌমা দেখো, এই বয়সে বোধহয় আমার কপাল পড়লো, কিছুই বুঝতে পারতেছি না এই লোক কি চায়, অসভ্য। কিম নামজুন দাঁত কিরমির করে বললেন, একদম বাজে কথা বলবে না জিন, অন্যায় করে আবার আমাকেই ধমকাচ্ছ। জিন বকবক করতে শুরু করলেন। তে স্বস্তির নিঃশ্বাস ফেললো, যাক কেউ তাকে দেখেনি, পরে শ্বশুর মশাইয়ের থেকে মাপ চেয়ে নেবে। 2 মাস পরে জাংকুক এখন পুরোপুরি সুস্থ, সবই চিনতে পেরেছে, কিন্তু তেকে চেনে না, তেকে আপু বলেই ডাকে, আর তে তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনি একদিন তে ড্রয়িং রুমে বসে জিন বেগমের সাথে গল্প করছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। তে দরজা খুলে দিতেই একটি মাঝবয়সী মেয়ে দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। তে থ হয়ে তাকিয়ে আছে, জাংকুকও অবাক হয়েছে। মেয়েটি জাংকুককে বলে, মিস ইউ রে, কতদিন দেখি না তোকে, ভাব নিচ্ছিস বেশি, আগে কল দিতি, এখন তো তাও দিস না। জাংকুক কিছু বলতে যাবে তার আগেই একটি ঝাড়ু এসে সামনে পড়ে ওর। জাংকুক সহ মেয়েটি তাকিয়ে দেখে তের হাতে আরো 2টি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আমার জামাইয়ের থেকে সর পেতনি, সাহস কিভাবে হয় ওর সাথে চিপকে যাওয়ার, ও আমাকে চেনে না বলে যা ইচ্ছে তাই করবি তুই, সর এখান থেকে বলেই ঝাড়ু নিয়ে তেরে গেলে মেয়েটি জাংকুকের পিছনে লুকিয়ে পড়ে। জিন থামতে বলছেন কিন্তু তে শুনছে না। তে মেয়েটির পিছনে ঝাড়ু নিয়ে ছুটতে লাগলো। এক সময় পুরো হল রুম দৌড়ে চলেছে তারা, মেয়েটির পিছে ঝাড়ু হাতে তেও সমান তালে দৌড়াচ্ছে। তে দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক টান অনুভব করলো, জাংকুককে টান দিয়ে নিজের কাছে নিয়েছে। রিল্যাক্স, কিভাবে ছুটছো, পড়ে যাবে তো, গেলে কার কি, হ্যাঁ ওই পেতনিকে আমি আজকে মেরেই ফেলবো বলে তে জাংকুককে ছাড়িয়ে আবারও তো মেয়েটি জাংকুকের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তে ওর মাথায় ঝাড়ু দিয়ে বাড়ি দিতে গেলেই মেয়েটি জাংকুকের পিছন থেকে সরে যায় আর বাড়িটা জাংকুকের মাথায় লাগে। তে নিজেও হা হয়ে যায়, এটা কি করে ফেললো। জাংকুক তৎক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। জিন জাংকুকের দিকে ছুটে গেল, মেয়েটি যেতে নিলে তে বাধা দিল। তে পানি নিয়ে গিয়ে জাংকুকের মুখে দিতেই জাংকুকের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই ও বলল, তে তুমি এভাবে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছো কেন। তে কি বলবে ভেবে পায় না, হাত থেকে ঝাড়ু ফেলে দিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। আপনি ঠিক হয়ে গেছেন, আমি কত অপেক্ষা করতাম আপনি কবে আমায় চিনতে পারবেন, আমি ভাবতে পারিনি আমায় আবার আপনি চিনতে পারবেন। জিন মেয়েটির হাত ধরে ওখান থেকে চলে যায়। জাংকুক তেকে বলে, আমি তো তোমায় রোজ তে বলে ডাকতাম তুমি ঘুমিয়ে যাওয়ার পর। তে অবাক চোখে জাংকুকের দিকে তাকিয়ে বলে, তার মানে আপনি ঠিক হয়ে গিয়েছিলেন আগে। আগের মাসেই ঠিক হয়ে গিয়েছিলাম, তারপর ডক্টর দেখিয়ে সবকিছু ঠিকঠাকও করে নিয়েছি, কিন্তু প্রকাশ করিনি। তুমি আমাকে 3 মাস জ্বালিয়েছো, তার একটু প্রতিশোধ নিলাম, মিষ্টি প্রতিশোধ। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আপনি খুব খারাপ বলে জাংকুকের বুকে মুখ লুকিয়ে ফেলে তে। জাংকুক বলে, যাকে তুমি ঝাড়ু দিয়ে পেটাতে চাইছিলে সে তোমার ননদ, আমার ছোট চাচার মেয়ে। এই কথা শুনে তে জিভে কামড় দেয়, ইস কি কাণ্ডটাই না করলো সে। জিন অবশ্য রাগ করেনি তের উপরে, নিজের স্বামীর সাথে কাউকে এমন ভাবে দেখলে এমনটাই করা উচিত বলে তিনি মনে করেন। 2 বছর পর এখন সব বদলে গেছে। জাংকুক এখন ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। সুগা তার মেয়েকে নিয়ে জিমিনের সাথে সুখে সংসার করছে। জিন এখন আবারও খাতা সেলাইয়ের দায়িত্ব নিয়েছে অবসর সময়, কারণ সামনেই তার নাতি নাতনি আসতে চলেছে আবারও। তে প্রেগনেন্ট। তে তো সারাদিন বসে বসে বোর হয়, জাংকুককে ফোন দিয়ে বকে, জাংকুক হাসে, তাতে তে আরো রেগে ওঠে। কদিন আগেই একদিন রাতে তে ঘুম আসছিল না, পাজালা করছিল, জাংকুক ঘুমেছিল। তে এক চিৎকার দিয়ে কেঁদে উঠল। জাংকুক লাফিয়ে উঠে বলে, কি হয়েছে বউ, কাঁদছো কেন। তে কেঁদেই চলেছে। জাংকুক কয়েকবার জিজ্ঞাসা করতেই তে বলে, আমি যদি মারা যাই তাহলে খবরদার আপনি বিয়ে করবেন না, আমিও তো মহান না যে আপনাকে কারোর সাথে শেয়ার করব বলেই আবার কান্না করে দেয়। এদিকে জাংকুক ব্যাককেলের মতো তাকিয়ে আছে ওর দিকে। তুমি এই জন্য এত রাতে কান্না করছো, ওরে পাগলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কেন তুমি এমন ভাবছো যে তোমার কিছু হবে, আমি আছি তো, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না, কেঁদো না, আসো বুকে এসে শুয়ে পড়ো। তে জাংকুকের বুকে মাথা রাখতেই জাংকুক তের সামনে একটি চকলেটের বক্স রাখে, নাও খাও, তোমার তো খিদে পেয়েছে, তাই এসো ভুলভাল বকছো। তুমি জানলে কিভাবে। আমি জানবো না, আমার বউয়ের সবকিছু আমি জানি, বুঝলে। তে মিষ্টি হাসি দিয়ে চকলেট খাওয়ায় মনোযোগ দিল। কেটে গেল 9টি মাস, সময় খুব দ্রুত চলে যায়।
তের ডেলিভারি ডেট আজ। ওটির সামনে পাইচারি করছে জাংকুক। তের বাবা মা জিন, নামজুন, জাংকুক, জিমিনা সবাই হসপিটালে উপস্থিত। জাংকুককে ওটির ভিতরে যেতে বলা হয়েছিল, গিয়েছিল ও, কিন্তু ওটির চারপাশে একবার চোখ বুলিয়ে নিতেই জ্ঞান হারিয়েছে জাংকুক। তাই ওকে আর ভিতরে যেতে দেওয়া হয়নি। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো ডক্টররা কিছু বলেনি। জাংকুক টেনশনে ঘেমে গেছে। জাংকুক আর টেনশন নিতে পারছে না। আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখার মানে আছে? আমি ভিতরে যাব, বউকে দেখব, টেনশনে পাগল হয়ে যাচ্ছি আমি। কিম নামজুন বললেন, মায়ের মতো জ্ঞান হারিয়েছো একবার, আবারও যেতে চাও? তোমাদের আর কাজ কি? শুধু জ্ঞান হারাবে আর আমার হার্টের প্রবলেম বাড়াবে। চুপচাপ বসো, ডক্টর বের হলে কথা বলবা। জাংকুক তবুও নিজের মনকে শান্ত করতে পারলো না। কিছুক্ষণ পর নার্স তোয়ালে দিয়ে পেঁচিয়ে দুটি ফুটফুটে বাচ্চা নিয়ে এলো। তের টুইন বেবি হয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। নার্সটি জাংকুকের কোলে দুজনকে দিতেই জাংকুক অবাক হয়ে দুজনকে দেখছে। তার বিশ্বাস হচ্ছে না সে বাবা হয়েছে। এ যেন এক অন্যরকম সুখময় অনুভূতি। জিন জাংকুকের কাছ থেকে একজনকে কোলে নেয়। কিম নামজুন নাতি নাতনির মুখ দেখে বললে, মাশাআল্লাহ। জাংকুক দুজনের কানেই আজান দেয়। তের কথা এ নিয়ে 15 বার জিজ্ঞাসা করেছে নার্সকে বাবু দেওয়ার পরে। 2 বার বের হয়েছে নার্স, আর 2 বারই জিজ্ঞাসা করেছে। নার্স একই কথা বলেছে, আপনার ওয়াইফ ভালো আছে, কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে, তখন কথা বলতে পারবেন। তেকে বেডে দেওয়ার কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরেছে ওর। তের পাশে বাবুদের রেখে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। জাংকুক থেকে যায়। জাংকুক তের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ধন্যবাদ ওয়াইফ, আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য। তে উত্তরে মিষ্টি হাসে, বলে, আর যদি আমার কিছু হয়ে যেত তাহলে ওদের আপনাকে একাই মানুষ করতে হতো। হুশ, এসব কথা বলবে না, কিচ্ছু হবে না। অনেক বাধা পেরিয়ে এক হয়েছি আমরা। আল্লাহ তাআলা আমাদের আলাদা করবেন না। আল্লাহ আমাদের সবসময় এক রাখতে চেয়েছেন। তাই তো আমরা বিয়ে করব না বলেও পালিয়ে গিয়েও আমাদের বিয়ে হয়ে গেল। তে কিছু বলল না। জাংকুক বাবুদের সাথে খেলছে। তে মন ভরে দেখছে, এ যেন নতুন এক জাংকুক। এখন থেকে হেসে খেলে আনন্দে ওদের জীবন কাটবে। অনেক বাধা পেরিয়ে ওরা এক হয়েছে। আমাদের জীবনে প্রতিটি সম্পর্ককে সময় দেওয়া উচিত। সময় দিলে আমরা সম্পর্কের মানে এবং অর্থ খুঁজে পাবো এবং জীবন সুন্দর করে তুলতে পারবো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।